নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের অবশ্যই কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, এক তন্নির গন্ধ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকে প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, এক তন্নির গন্ধ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই জমিটা ছিল মাধব কাকার, এখন আমার। আমি দখল নিয়েছি, কাগজপত্রও আমারই নামে। যেই জমিতে একদিন আমার বাবা ধান চাষ করত, আজ সেখানে বিল্ডার আসবে। আমি নিজেই রিয়েল এস্টেট ব্যবসায়ী হয়ে উঠেছি। একটি গ্রীষ্মের দুপুর, যেখানে এক যুবক ঋতুল একটি পোড়া জমির পাশে দাঁড়িয়ে, শরীরে শুধুমাত্র হাফ প্যান্ট, গায়ে ঘাম, হাতে কোদাল, কণ্ঠে অদ্ভুত রাগ আর কৌতুকের মিশ্রণ। সেই সময় ঋতুল একটা ভাঙা সাইকেলে কাগজ বয়ে নিয়ে আসতো অফিসে, আর এখন সেই ঋতুল BMW। তবে তার উত্থানের শুরুটা সুখকর ছিল না। বছর 10 আগের কথা। গরমে ভেঙে পড়া একটা শরীর, মাটির ঘর আর অসুস্থ মা। বাবা অ্যালকোহলিক। প্রতিবেশীরা সবসময় টিটকিরি দিত, ঋতুল তোর ভাগ্যে কিচ্ছু নেই রে, চাকরি হয়েছে? না কাকা, চেষ্টা করছি। হলে তোর কিছুই হবে না রে, জমি চাষ কর, তাতেই শান্তি। ঋতুল চুপ করে থাকতো। একটা লম্বা পরিকল্পনা মাথায় ঘুরছিল তার। একদিন তার মায়ের ওষুধ কেনার টাকাও ছিল না তার কাছে। সেই দিন সে প্রথমবার কোনো অন্যায় করল। এক ঘুষখোর অফিসারের ফিক্সড জায়গায় ঢুকে ঘরের ফাইল চুরি করে এক ডেভেলপারের হাতে তুলে দিল। বিনিময়ে পেল 50,000 টাকা। আমি খুন করি না, পথের বাধা সরিয়ে দিই। আসলে ছোটবেলা থেকে আমি যেই পথে চলেছি, সেই পথে শুধু কাঁটাই আর কাঁটা এসেছে। এখন আমার বাঁচার পথ আমি নিজেই তৈরি করেছি, নিজের হাতে। কেউ এসে সেটা যদি ব্লক করে, তাহলে আমি তাকে সরাতে পিছপা হই না। বর্তমানে ঋতুল এক অফিসের কনফারেন্সের রুমে সাংবাদিকদের সম্মেলনে। পাশে কোনো স্ত্রী নেই, শুধু একটার পর একটা আইনজীবী আর তার দেহরক্ষীরা। তার চেহারার মধ্যে এখন এক ঝলক অভিমানী গরিব ছেলেটা থেকে গেছে, কিন্তু মুখটা এখনো শুধুই কঠিনতায় ভরপুর। বছর 5 আগে রাজকোটের এক বিল্ডিংয়ের 6 তলার ফ্ল্যাট। ঘরে হলুদ আলো, দাওয়ায় হাওয়া খেলছে। একজন তরুণ, ঋতুল, সদ্য ফ্ল্যাট কিনে ঢুকেছে। সে এখন একটু প্রতিষ্ঠিত। ঋতুল তখন সদ্য প্রথম প্রজেক্ট থেকে মোটা টাকা করেছে। রাজারহাটে ফ্ল্যাট কিনেছে নিজের টাকায়। প্রথম দিনের রাতে বারান্দায় দাঁড়িয়ে সে মায়ের ছবি ধরে বলেছিল, এটাই শুরু মা, এইবার কেউ আর আমাদের গরিব বলবে না। দুঃখের বিষয়, মা তখন দেখার মতো অবস্থায় ছিলেন না। তিনি অনেক আগেই বিনা চিকিৎসায় অনাহারে আকাশের তারা হয়ে গিয়েছিলেন। এমন সময় তানভি নামে একটি মেয়ের সাথে আলাপ হয় ফ্ল্যাটের কমপ্লেক্সের ক্লাব হাউসে। সাদা সালোয়ার কামিজ, চোখে সরলতা, কিন্তু গলার আওয়াজে ছিল মৃদু ব্যঙ্গ। তানভি বলেছিল,
তোমার গলার আওয়াজটা যেন কেমন জানো, যেন কেউ প্রফেশনালি খুন করে আবার বিকেলে সে তার বাজায়। অনেকটা সেই রকম। হয়তো বাজাই, তবে বাজানোর আগে সব শব্দ মুছে দিই। তুমি সত্যি খুব যোগ করতে পারো। তানভি হেসে উঠেছিল, আর সেই হাসির মধ্যে থেকেই ওদের প্রেমের শুরু। প্রেম ধীরে ধীরে শরীরেও ঢোকে। রিতুল ভালোবাসতে জানতো না, সে জানতো অধিকার কায়েম করতে, কিন্তু তানভি তাকে বদলাতে শুরু করলো। সেই প্রথম শরীর ছোঁয়া সন্ধ্যায় ফ্ল্যাটে বিদ্যুৎ ছিল না, আলো ছিল মোমবাতি। তানভি জিজ্ঞাসা করেছিল, তুমি কি চাও? আমি 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 তোমার শরীরের মধ্যে লুকিয়ে থাকা তৃষ্ণাকে চাই। তানভি ধীরে ধীরে তার ওড়না খুলে রিতুলের হাতে দেয়। তবে নাও, খুলে দাও আমাকে। শুধু শরীর নাকি আরো কিছু বেশি? অধনা উত্তেজনাময় একটা পরিবেশের সৃষ্টি হয়। রিতুলের আঙুল বেয়ে যায় তানভীর ঘাড় থেকে তার বুকের কিনারায়। জ্যোৎস্নার আলোয় জানলার ফাঁক গলে এসে পড়েছে বিছানায়, আর তানভীর বুকের লাজুক ওঠানামায় সেই আলো যেন কাঁপছে। তার আঁচল ফেলে দিয়ে সে বলেছিল, আমার শরীরটা দেখে নাও রিতুল, কিন্তু মনে রেখো আমি খুব সহজে ধরা পড়ি না। ঋতু প্রথমবার অনুভব করেছিল শুধু শরীর নয়, তানভীর ভেতরে একটা ঘূর্ণি আছে যা তাকে টেনে নিয়ে গেছে গভীরতর কামনার দিকে। সেই রাতে তারা একে অন্যকে ছিঁড়ে খেয়েছিল কামনার ক্ষুধায়। আঙুলে চুল পেঁচানো, ঠোঁটের কিনারা বেয়ে নেমে যাওয়া নিঃশ্বাস, তানভীর কণ্ঠে মুখর, আমার আমার মধ্যে হারিয়ে যাও রিতুল, আমি হারাতে জানি। কিন্তু কয়েক মাস পরেই তানভীর আচরণ বদলাতে থাকে। ফোনে কারো সাথে চাপা গলা, লুকিয়ে কথা কওয়া। এক রাতে রিতুল তার ফোন চুরি করে পড়ে। মেসেজ, তুমি ভাবছো অমিত তাকে ভালোবাসি? ও শুধু আমার কাছে একটা সিঁড়ি। রিতুল চুপ হয়ে গিয়েছিল। পরের দিন কোনো কথা না বলে সে তানভীর জন্য একটি চিঠি রেখে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। চিঠিতে শুধু একটি লাইনই ছিল, তুমি ভেবেছিলে আমি ভালোবাসি? না, আমি শুধু জয় চাই। ঘটনার বছর 2 পর রিতুল তখন মিডিয়া ফিচার হচ্ছে। এক সফল মানুষের গল্প হয়ে উঠে এসেছে তার নাম। কলকাতার সল্টলেকের এক পার্টিতে তার সঙ্গে দেখা হয় নেহা মেহতা নামক এক স্মার্ট, উচ্চবিত্ত এবং অত্যন্ত চতুর নারীর। উচ্চারণে দিল্লির টান, পোশাকে কর্পোরেট ঝলক। নেহার একটা কথাতেই রিতুল পাগল। আপনি রিতুল তো, দ্য সেলফ মেড মিলেনিয়ার? লোকজন যা বলে সবটাই কি বিশ্বাসযোগ্য ম্যাডাম? বেশ গম্ভীর মুখে হালকা বিরক্তি কণ্ঠে নেহার কথায় উত্তর দিয়েছিল রিতুল। নেহা বলেছিল, বাহ, আপনি তাহলে রহস্য পছন্দ করেন? আমার তো রহস্য ভীষণ প্রিয়। রহস্য? রহস্যে কেউ ডুবে গেলে উঠে আসাটা অত্যন্ত কঠিন ম্যাডাম, বলেছিল রিতুল। নেহা সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলেছিল, কিন্তু কেউ যদি ডুবে যেতে চায় নিজেই? সেই রাতেই তারা একসঙ্গে ডিনার করে। কথায় কথায় রিতুলের মনের কঠিন খোলস একটু একটু করে আলগা হয়। মাস 2 পরে এক বিকেলবেলা নেহা বলে, তুমি কিসে ভয় পাও রিতুল? আবার কাউকে কাছ টেনে নেবার? না, ভয় না, অভ্যাস। আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। চুপ করে রিতুল পাশে তাকায় বসে থাকা নেহার দিকে। নেহা ধীরে ধীরে এসে তার গলার কাছে মুখ এনে বলে, তবে বিশ্বাস করাও আমার দায়িত্ব। তার ঠোঁট রিতুলের ঘাড়ে লেগে যায়। ধীরে তার জামার বোতাম খুলে সে। এক একটা বোতাম খুলতেই যেন পুরনো বিশ্বাসভঙ্গতা গলে পড়ে। এই শরীরটার উপরে বিশ্বাস রাখো রিতুল, আমি তোমার হব, শুধু তোমার। তীব্র নিঃশ্বাসে উত্তেজিত কণ্ঠে কথাটা বলেছিল নেহা। সেই রাতে কামনার আর এক যুদ্ধ হয়, যেখানে নেহা ছিল চালক আর রিতুল ছিল হঠাৎ নিস্তব্ধ হয়ে যাওয়া সৈনিক। তার বুকের মধ্যে কেবল দোল খাচ্ছিল এক পুরনো কথা, সবাই আসে, কিছু নিয়ে যেতে আসে। বিয়ের 6 মাসের মাথায় নেহার সাথে নেহা পুরোপুরি দখল করে ফেলেছিল রিতুলের জীবন। সে চায় অফিসের সব ফাইল তার নামে হোক।
ফ্ল্যাটে নতুন ইন্টেরিয়র ডিজাইনার আসুক, যার বিল লক্ষাধিক, এবং সবচেয়ে বড় ঋতুল তার নামের ওপরে 2টো জমি ট্রান্সফার করুক। ঋতুল বলেছিল, তুমি কি চাও, আমার সব কিছু তোমার নামে হোক? আমি চাই তুমি শুধু আমার হও পুরোপুরি, আমার যা আছে তোমার, তাই না? হেসে উত্তর দিয়েছিল নেহা। ঋতুল চোখ সরিয়ে বলেছিল, তুমি কি আমায় ভালোবাসো নাকি আমায় দখল করতে এসেছো? নেহা গলা চড়িয়ে বলেছিল, তুমি আবার শুরু করলে? আমি কি সব মেয়েদের মতো নাকি আমায় সন্দেহ করছো? মানছি তোমার জীবনে আরো অনেকে এসেছে, তোমায় ধোকা দিয়েছে, কিন্তু আমি তো 6 মাস এখনো টিকে আছি। ঋতুল চুপ। ততদিনে সে বুঝে গেছে নেহা কোনো সাধারণ নারী নয়, সে আসলে একজন নিখুঁত ইমোশনাল ম্যানিপুলেটর। এক রাতে যখন ঋতুল বাথরুম থেকে বেরিয়ে আসে, নেহা অর্ধনগ্ন অবস্থায় বিছানায় শুয়ে। তুমি কি ভেবেছো আমি তোমার জন্য এসব ড্রেস পরে শুধুমাত্র তোমায় ভালোবাসার জন্য এসব ড্রেস পরি? তবে কি জন্য পরো? নেহার ফিসফিস কণ্ঠে ঋতুল ভারী গলায় উত্তর করে। নেহা বলে, কারণ আমি জানি তুমি যা চাও তা আমি দিতে পারি, আর তাতেই তুমি ভেঙে পড়ো। তোমার পুরুষত্ব তো আমার হাতে। ঋতুল বুঝেছিল এই নারী তাকে শুধু শরীর দিয়েই বাঁধতে চায় না, মানসিকভাবেও ভেঙে ফেলতে চায়। একদিন ঋতুল হঠাৎ লক্ষ্য করে নেহার ফোনে একটা মেসেজ, চুক্তিপত্র তৈরি, জমিগুলো ট্রান্সফার হলেই কাজ শেষ। সে কিছু বলে না, কেবল রাতের খাবারে ওর প্রিয় মদটা ঢালে। নেহা খেতে খেতে বলে, তোমাকে নিয়ে যা ভাবছিলাম ঠিক তাই, সবটাই সহজ। ঋতুল ধীরে উঠে যায়, শুধু বলে, আজ থেকে কঠিন হব, আর তোমার জন্য বিষ হব। 2 দিন পরে ঋতুল আইনজীবীর কাছে ডিভোর্স নোটিশ পাঠায়। নেহা লড়তে চায়, মিডিয়া লাফায়, কিন্তু সব প্রমাণ ঋতুলের হাতে। একটা সম্পর্কের শেষ হয়, কিন্তু একটা চুপচাপ যুদ্ধের মধ্যে। বছর 3 আগের কথা, পুরুলিয়ার এক রাস্তায় সন্ধেবেলা ঋতুল কিছুদিনের জন্য শহরের ব্যস্ততা ছাড়িয়ে এক বন্ধুর রিসোর্টে ছুটি কাটাতে গেছে। রিসোর্টের ঠিক পিছনে একটা ছোট্ট লাইব্রেরি ছিল, যেখানে এক সন্ধ্যায় বই নিতে গিয়ে ঋতুল প্রথমবার দেখে মাধবীকে। ছোটখাটো গড়ন, গায়ের রং শ্যামলা, সাদা লালের একটা ছাপা শাড়ি পরে সে বইয়ের দিকে তাক থেকে একটা পুরনো প্রেমের উপন্যাস বার করছে। ঋতুল খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে মাধবীর দিকে। একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে বছর 3 কেটে গেছে তার। সম্পর্কটার মধ্যে থাকতে পারছিল না বলেই পুরুলিয়ায় এসেছে হাওয়া বদল করতে। না হলে নেহার সঙ্গে ডিভোর্সের ব্যাপারটা নিয়ে যথেষ্ট লড়তে হয়েছে ঋতুলকে। নেহা অত সহজে ছাড়বার পাত্রী ছিল না। যদি না লাস্ট শুনানির দিন হঠাৎ করে ওর গাড়ি অ্যাক্সিডেন্টটা না হতো। ঋতুল বলে, রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্রের মাঝে আজও কেউ হারিয়ে যায়? মাধবী চোখ তুলে তাকায়। হঠাৎ করে একটা পুরুষ কণ্ঠস্বরে প্রায় কেঁপেই উঠেছিল মেয়েটি। বলে, ভালোবাসা কখনো পুরনো হয় না, শুধু শুরু হয় নতুন শরীরে, জন্ম নেয় আবার। তুমি কি কবিতা লেখো? অবাক হয়ে অপ্রস্তুত কণ্ঠে মাধবীর কথা শুনে উত্তরে বলেছিল ঋতুল। মাধবী একটু হেসে বলে, না, আমি ভালোবাসতে জানি, কিন্তু কেউ আমাকে কবিতা করে পড়েনি এখনো। রিসোর্টে থাকা 7 দিনে ঋতুল বুঝে ফেলে মাধবী শহুরে কেতাদস্তুর নয়, সে সহজ ঘরের মেয়ে। ওর চোখে কোনো চালাকি নেই, কোনো লাভ ক্ষতির হিসেবও নেই। একদিন পাহাড়ের গা বেয়ে সূর্য ডোবার সময় মাধবী হঠাৎ বলে, তুমি অনেক বড় লোক, কিন্তু তোমার চোখ দুটো গরিব জানো। মানে? তোমার চোখে যেন এখনো খিদে আছে, তুমি আদর পেতে চাও, ভালোবাসা পেতে চাও। আমি সেটা পড়তে পারি, আর যাকে তুমি একবার চাও তাকে তুমি হারাতে চাও না। সেই দিন ঋতুলের বুকের ভেতরে কিছু গলে যায়। সে বুঝে ফেলে এই মেয়েটির মধ্যে এমন কিছু আছে যা তার বাদবাকি স্ত্রীরা দিতে পারেনি। শহরে ফিরে গিয়ে তড়িঘড়ি বিয়ে করতে রাজি করাতে হবেই মাধবীকে। কিন্তু মাধবী প্রথম রাজি হচ্ছিল না। তার ধারণা ছিল ঋতুল শুধু এক ছুটির দিনের ভালোবাসা খুঁজছে।
কিন্তু রিতুল তার জন্য গ্রামে গিয়ে ওঠে, তার পরিবারের সঙ্গে দেখা করে, বিয়ের কথা বলে। আমি তোমাকে শুধু ভালোই বাসি না, আমি তোমায় আমার ঘরের ভিতর চাই, সংসারে চাই। মেয়ে মানুষ শুধু বিছানায় নয়, আমার জীবনের জন্যও দরকার। মাধবী কেঁদে ফেলেছিল। অবশেষে পহেলা ফাল্গুনের দিন তাদের বিয়ে হলো। সেদিন ছিল পূর্ণিমা। ছাদের ওপর নরম আলো, ঘরে সাদা ফুলের মালা, আর মশারির ভিতর বসে মাধবী। মাথায় বেনারসি, চোখে কাব্যিক লজ্জা। আঁচলে ঢাকা সেই বেনারসিটা ছিল সোনা দিয়ে তৈরি। রিতুল ধীরে ধীরে এগিয়ে যায় তার কাছে। তুমি জানো, আমি জীবনে অনেকবার বিয়ে করেছি, কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে আমি সত্যিই কাউকে পেয়েছি। তুমি কি আমায় স্পর্শ করবে প্রেম দিয়ে, নাকি অভিজ্ঞতার মতো একজন অভিজ্ঞ পুরুষ হয়ে? আমি তোমায় আদর করব ঠিক সেইভাবেই, যেভাবে কেউ কখনো করেনি। তার আঙুল মাধবীর কপালের সিঁদুর স্পর্শ করলো। তারপর মুখ ছুঁয়ে প্রথমবার মাধবীর ঠোঁটে চুমু খেলো। মাধবীর নিঃশ্বাসটা কাঁপে। ধীরে ধীরে তার আঁচলটা খুলে যায়, তার বুকের রেখা স্পষ্ট ফুটে ওঠে। রিতুল ধীরে তার বুক স্পর্শ করে। নববধূর দেহে কাঁপন অনুভব করে সে বলে, তুমি কাঁপছো? ভয় নয়, তুমি আমাকে আলতো ছুঁয়ো, আমি খুলে যাচ্ছি একে একে। রিতুলের ঠোঁট নামছে ঘাড় বেয়ে, তারপর বুকের চারপাশে তীব্র কামনার আগুন নয়, বরং গভীর প্রেমে মেশানো উত্তাপ। মাধবীর সারা শরীর বাঁকা হয়ে উঠছে ছোট্ট কামড়ে। সে বলে, আমার ভিতরে এসে পড়ো, আমি তোমার সন্তান চাই। রিতুল সেই রাতেই সংসারের পূর্ণতা অনুভব করে। বিয়ের কয়েক মাস পর মাধবী অসুস্থ হয়। ডাক্তারের কাছে গিয়ে তারা জানতে পারে সে গর্ভবতী। রিতুল ডাক্তারের মুখে কথাটা শুনে সত্যি বিস্মিত হয়েছিল। উত্তেজিত কণ্ঠে সে বলেছিল, আপনি সত্যি বলছেন? ডাক্তার বলেছিলেন, হ্যাঁ, কংগ্রাচুলেশন, 3 সপ্তাহের প্রেগন্যান্সি। রিতুল স্তব্ধ হয়ে যায়। মাধবীর হাতটা ধরে বলে, আজ থেকে আমি আর কোনো ভুল কাজ করব না, আর কোনো প্রতিশোধ নয়। আমি বাবা হব, আমি মানুষ হতে চাই মাধবী। মাধবী তার স্বামীর পাশে বসে আছে হাসপাতালের করিডোরে। মাধবীর পেটে হাত রেখে রিতুলের চোখে অদ্ভুত এক আনন্দ খেলা করে। বলে, জানো, কখনো ভাবিনি একদিন কাউকে নিয়ে এইভাবে ডাক্তারদের কাছে আসব। তোমার জন্যে আমি নতুন করে মানুষ হতে চাই মাধবী। এই বদলাওটা আমি অনুভব করছি তোমার মধ্যে। আমার শরীরের ভেতর তোমার অংশ বেঁচে উঠছে যে এখন। কয়েক মাস পরে ডাক্তারের কাছে আজ দেখাতেই হবে। বাচ্চাটা বেশ বড় হয়েছে, নড়াচড়াও শুরু করেছে। কিন্তু তখনই সামনে এসে দাঁড়ায় একজন পুরুষ, মাঝবয়সী, উঁচু গড়ন, আধা বেঁকে দাঁড়ানো সিগারেটের মতো ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের হাসি। মাধবী! তপন? রিতুল একটু অবাক হয়। মাধবীর মুখে চেনা নয় এমন এক অস্বস্তি। তপন হালকা হেসে বলে, অনেক বছর পর ভাবিনি এখানে দেখব। এই বুঝি স্বামী? হ্যাঁ হ্যাঁ, শুভেচ্ছা রইল। মাধবীর পেটের দিকে ইঙ্গিত করে কথাটা বলে তপন। তারপরে রিতুলকে বলে, আরে হ্যান্ডশেক করবেন না নাকি? এবার বাড়ির ঠিকানাটা পেলে খুব ভালো হয়। এই শহরে আছেন? হ্যাঁ, তুমিও আছো, জানতে পারলে তো কবেই চলে যেতাম। ঠিকানা রিতুল দিয়ে দেয় ভদ্রতার খাতিরে, কারণ হাসপাতালের চত্বরে প্রত্যেকেই রিতুলকে চেনে। পরের দিন সকালেই তপন হাজির হয় তাদের ফ্ল্যাটে। মাধবী বলে, ও আমার দাদা, মানে দুঃসম্পর্কের মামার ছেলে। আসলে আমরা আগে থেকেই বন্ধুসুলভ ছিলাম, তাই হঠাৎ করে আসায় একটু অবাকই হচ্ছি। রিতুল সন্দেহ করেনি, কারণ মাধবীর প্রতি তার বিশ্বাস ছিল অগাধ। তপন আসা শুরু করলো সপ্তাহে একদিন, তারপর 2 দিন, তারপরে একদিন রিতুল না থাকতেই সে হাজির। সেদিন রিতুল অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিল। দরজাটা খোলা, ভেতরে তপনের গলা, তবে নেশাগ্রস্ত। মাধবী, মনে আছে তো তোর বাঁ কাঁধের নিচে যে তিলটা আছে, যেটা তুই বলতিস কেউ জানে না? আমি তো জানি, তাই না? মাধবীর চোখে জল। তপন আরো বলে, তুই কি ভেবেছিস ভুলে গেছি? সেই ভোর রাতের আলতো ছোঁয়া, ও সিঁড়ির নিচে প্রথমবার যেই দিন তুই আমায় কাছে ডাকলি না, ও বাপরে! তোর মতো শরীর খুব কম মেয়ের আছে মাধবী। তোর মধ্যে যে আগুন আছে সেটা আমি ছাড়া কি জানবে?
ঋতুল এইসব কথা দরজার আড়াল থেকে শুনে যায়। হঠাৎ করে দরজা খুলে ঘরে ঢোকে সে। চোখ রাগে টলমল, হাতে অফিসের ব্যাগটা, আঙুলগুলো কাঁপছে। তুই দাদা? একে দাদা বলে? তুই আমার ঘরে এসে আমার স্ত্রীর শরীরের খুঁটিনাটি জানিস? ওকে স্পর্শ করেছিস? ঋতুল, পুরনো সম্পর্ক ছিল ভাই, এখন কিচ্ছু নেই। মায়েরই বলছে, কান মুলছি, জিব্বার করছি বলে তপন দেখায় নিজেকে। তুই যেটা করেছিস সেটা সম্পর্ক নয়, অপরাধ। আর তোর মতো লোককে আমি একটা মুহূর্ত আমার স্ত্রীর আশেপাশে দেখতে চাই না। ঋতুল, আমি জানতাম না ও এরকম করবে। আমি তোমায় কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। মাধবী কাঁপা কাঁপা কণ্ঠে বলে। ঋতুল তপনের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়, তারপর ওর কলার চেপে ধরে বলে, আজ তোকে ছেড়ে দিচ্ছি। এরপর যদি একবারও আমার বাড়ির আর আমার বউয়ের আশেপাশে তুই আসিস, আমি তোর রক্ত ছড়াবো। সেই দিন রাতে বিছানায় শুয়ে মাধবী মাথা নিচু করে। ঋতুল তার পাশে। তুমি আমার ওপর ভরসা রাখতে পারবে? ঋতুল জিজ্ঞাসা করতে চেয়েছিল মাধবীকে, কিন্তু তার আগে মাধবী বলে ওঠে, তুমি আমায় আর ভরসা করো। ঋতুল বুঝতে পারে না কি উত্তর দেবে, শুধু এটুকু বলে, ভরসা ছিল আর আছে, কিন্তু আজ থেকে আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না শুধু কথায়। আমার সন্তানকে রক্ষা করতে হলে আমি যে কোনো পথ বেছে নেব। বুকে হাত রাখে মাধবীর পেটের ওপর ঋতুল। আমি এখন শুধু একজন প্রেমিক বা স্বামী নই, একজন বাবা। আর একজন বাবার হাত কখনো কাঁপে না। তুমি জেগে আছো? রাতে একই বিছানায় দুটো মানুষ, কিন্তু একে অপরের দিকে পিঠ ফিরিয়ে শুয়ে। বাতাসটাও যেন থমথমে। মাধবীর কণ্ঠে ঋতুল বলে, ঘুমোতে পারছি না, অনেক কিছু মাথায় ঘুরছে। আমিও পারছি না, চেষ্টা করছি, কিন্তু। তুমি চেষ্টা করছো, আমি করছি না ভাবছো? আমি জানি আমাদের এই সম্পর্কটা ফুরিয়ে গেছে। তপনের ওই ঘটনা, আমি জানতাম না সে এরকম করবে। বিশ্বাস করো। আমি বিশ্বাস করি, তুমি তো আটকাতে পারতে। আমি বিশ্বাস করি তুমি যদি বুঝিয়ে দিতে পারতে যে বাড়িটা শুধু তোমার নয়, আমাদের। তুমি কি চাও আমি অনুতাপ করি? আমি তো করি, কিন্তু তুমি তো আর ভালোবাসো না আমায়। ভালোবাসা একটা সম্পর্কের ভিত মাধবী। সেটা যখন ফেটে যায় তখন আর সম্পর্ক থাকে না, থাকে শুধু দায়। পরদিন সকালে টেবিলের ওপর রাখা দুটি কাপ, একটাতে চা আর একটা খালি। আমি কিছু কাগজপত্র তৈরি করছি। কোন কাগজ? ঋতুল চুপচাপ বলে, ডিভোর্স পেপার। আমাদের দুইজনের সই হলেই হয়ে যাবে। এটা এত সহজ? একটা জীবন, একটা সন্তান, একটা স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাবে ঋতুল? শেষ তো অনেক আগেই হয়ে গিয়েছিল, এখন শুধু স্বীকার করলাম। বিশ্বাসঘাতকতার পরে ক্ষমা হয়তো দেওয়া যায়, কিন্তু সম্পর্ক ফেরানো যায় না মাধবী। সাইন করা কাগজ দুইজনের সামনে। টেবিলের মাঝখানে একগুচ্ছ নীরবতা জমে আছে। মাধবীর হাত কাঁপছে। তুমি তো জানো আমি চেষ্টা করেছিলাম বারবার, শুধু একটা ভুল, অল্প বয়সের। ভুল নয়, অবহেলা। আর অবহেলা এই সম্পর্ককে খুন করে। ঋতুল সই করে, মাধবীও। সই করার পরে ঋতুল চুপচাপ উঠে দাঁড়ায়, দরজার দিকে পা বাড়ায়। তুমি কি সত্যি আর একবারও ফিরে তাকাবে না? না, কারণ পিছনে তাকালে আবার কাঁটা বিঁধে যাবে আমার পায়ে, আর আমার পায়ে যখন কাঁটা বেঁধে, সেই কাঁটা আমি উপড়ে ফেলি। বর্তমানে ঋতুলের বয়স 50 ছুঁই ছুঁই। ব্যবসার বিশাল সাম্রাজ্য, কিন্তু মনটা খালি। শূন্য ডাইনিং টেবিল, প্রাসাদোপম বাড়িতে নিঃশব্দ নেমে আসে সন্ধে। টাকায় সবকিছু হয় এটা ভুল। সম্পদ পাশে থাকে, মানুষ থাকে না। এক সকালে কাকার সঙ্গে এক তরুণী আসে ঋতুলের বাড়িতে। সরল মুখ, মাথায় আঁচল, চোখে একটু লাজুক বিশ্বাস। আমার নাম চৈতি দাদা, বাবা মা নেই। স্কুলে পড়তাম, কিন্তু পড়া আর চালাতে পারিনি। রান্না, পরিষ্কার, কাপড় ধোয়া সব কাজ পারি। কে দিয়ে গেল? আগে আমার কাকা বিনোদ, সেই খোঁজ দিল। বয়স কত? 18 পার হয়েছে সদ্য। থাকো এখানে, কাজে মন দাও। আমি চেষ্টা করব তোমার লেখাপড়া আর ইচ্ছে যাতে অপূর্ণ না থাকে। ঋতুল তার বিরাট এই বাড়িতেই থাকে। আগের বাড়িগুলো সে বেচে দিয়েছে। দিন কেটে যায়। চৈতি সব কাজ দায়িত্ব নিয়ে করে। সে শুধু কাজের মেয়ে নয়, বাড়িরও একজন সদস্য হয়ে ওঠে। এত মনোযোগ দিয়ে পড়ছো, এখনো ইচ্ছা আছে পড়ার? হ্যাঁ, আমি চাই ছোটখাটো কিছু হলেই নিজের পায়ে দাঁড়াতে।
রিতুল তাকে কোচিংয়ে ভর্তি করে, কম্পিউটার শেখায়, নিজের কাছের মানুষের মতো আদর করে। কিন্তু কোথাও যেন একটা অতীতের ক্ষত ফুটে ওঠে তার। চৈতির কাকা এসেছিল রিতুলের কাছে। ওর পড়াশোনা করাতে কি তোমার বাড়ি পাঠিয়েছি নাকি বাবু? কাজ না করলে খাওয়াবে কে আমায়? ওকে বাড়ি ফেরত পাঠাও, আমি অন্য জায়গায় ওর কাজের বন্দোবস্ত করেছি। ও এখন আমার দায়িত্ব, কাজও করছে পড়াশোনাও করছে। তুই চাইলে মাসে কিছু টাকা আমি তোকে দিতেই পারি, কিন্তু চৈতি এখানেই থাকবে। চৈতির চোখে জল চলে আসে। প্রথমবার কেউ ওর জন্য এইভাবে ভাবলো। একদিন রিতুল বলে, তুমি জানো আমি অনেক একা, তোমাকে দেখে আমি শান্তি পাই। তুমি চাইলে আমি তোমায় বিয়েও করতে পারি, ও অত্যন্ত সম্মানের সঙ্গে, শুধুমাত্র তোমার পড়াশোনাকে ঠিক রাখার জন্য। না, আমি কৃতজ্ঞ আপনার কাছে, কিন্তু একটা ছেলেকে আমি ভালোবাসি, ও আমায় বিয়ে করতে চায়, আমরা পালিয়ে বিয়ে করব, শুধু সময়ের অপেক্ষা। রিতুল স্তব্ধ হয়ে যায়। বুকের ভেতরে জমা আবেগ ঝলকে ওঠে তার। ভালোবাসা কেবল পাওয়ার জন্য নয়, ছেড়ে দেওয়ার জন্যও হয়। রাতে রিতুল নিজের ঘরেই বসে, বাইরের বারান্দায় চৈতি পড়ছে। আলোয় চোখ ঝলসে যাচ্ছে তার মুখ। রিতুল জানে সে কিছুতেই নিজেকে আটকে রাখতে পারবে না। এইবার আমি আর কারো পথ আটকালাম না, এইবার আমি ভালোবাসাকে বন্ধনেও বাঁধলাম না। চৈতি কাজ সেরে ছাদে কাপড় তোলে, হাতে পুরনো বাটন ফোন। ফোনটা বেজে ওঠে। ওর প্রেমিক নির্ভয়। তুই এখনো ওই লোকটার বাড়িতে কাজ করিস? রাতেও কাজ করিস? কিরকম মেয়ে তুই? হ্যাঁ, আচ্ছা, ও কি তোর সঙ্গে মেয়ের মতো ব্যবহার করছে নাকি? দেখ নির্ভয়, এই বাড়িতে আমার ইজ্জতের কোনো ক্ষতি হয় না কখনো। রিতুলদা আমায় সম্মান দেয় বাবার মতো। বাবা মেয়ের সম্পর্ক? হ্যাঁ, শুনলেও ঘেন্না লাগে আমার শুনতে। আমি তো ভেবেছিলাম তুই আমার হবি, আর এখন তোকে সবাই বলে বাবুর লোক। কলঙ্ক তুই, তুই আমার জীবনে না থাকলেই ভালো। চৈতি মুখটা ম্লান করে বসে পড়ে। কাঁধে রাখা ছাদের সমস্ত শাড়ি এবং জামা ও মাটি স্পর্শ করে। রাত 10টা। রিতুল এখন তার নিজের ঘরের অফিস রুমে বসে কাগজপত্র দেখছে। চৈতি দরজায় দাঁড়িয়ে, চোখে অঝরে জল। চৈতি, এই সময় কি হয়েছে? সব মিথ্যে রিতুলদা, আমি শুধু একটা ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু ও আমায় অপবাদ দিলে, বললে আমি নাকি বাবুর লোক, বাবুর মেয়ে, রাতের মেয়ে। রিতুল মাথা উঠিয়ে দাঁড়িয়ে বলে, চৈতি, ইজ্জত শরীরে না, চোখে কাজে মুখে থাকে। তুমি যেমন ছিলে তেমনই আছো। কে কি বললো সেটা নয়, বরং তুমি কি করছো সেটাই সত্যি। বাবুর কথায় চৈতির মনে যেন আবার সাহস ফেরে। কিন্তু পরদিন এক মহিলা রিতুলকে ঠাট্টা করে বলে, হো বাবু, শুনলাম নতুন দাসী রেখে সংসার গুছিয়ে নিয়েছেন নাকি? ও দাসী নয়, মেয়ে। আর সমাজে যাদের নিজের মতো ভাবতে পারে না, তাদের নিয়ে জঘন্য কথা বলে। চৈতি আমার ঘরের আশীর্বাদ, যতদিন ইচ্ছা থাকবে এখানেই থাকবে। রিতুলের মুখের ওপরে কথা বলার সাহস সেই দাসীর নেই। রাতে চৈতি জানলায় দাঁড়িয়ে থাকে, জানলা শিখবে, কিন্তু ওর চোখে জল তখনও টলমল। চাঁদের আলোয় চোখটা ঝলমল করছে, তবে সে আজ কাঁদছে না। এই লোকটা আমার পাশে এত করে দাঁড়ায়, যাকে আমি ভালোবাসলাম, যার প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছিলাম, আজ সে আমার জীবনের সমস্ত দরজা বন্ধ করে দিতে এসেছিল। বরং যে এবং আমাকে মন থেকে চাইলো, যার প্রস্তাবটা আমি ফিরিয়ে দিলাম, সে আমাকে একমাত্র আশ্রয় দিচ্ছে। চৈতির ঘরে নিস্তব্ধতা। ঘুম ভেঙে যায় হঠাৎ। সেই দিন রাতে প্রায় 2:13। চৈতির ঘুম এসেছিল অনেকটাই রাতে। সারা রাত সে শুধু রিতুলের কথাই ভাবে, কিন্তু হঠাৎ ওই ধাতব জিনিসের শব্দে ঘুমটা ভেঙে যায়। ওপরের ঘরে কিছু একটা টানার মতো শব্দ, চক্রের মতো বোধহয়। শব্দটা কি? গতকালকেও শুনেছিলাম, উপরের ঘর থেকে আসছে। এ কি, কারেন্ট নেই নাকি? ঘরের লাইট জ্বালাতে গিয়ে চৈতি বুঝতে পারে কারেন্ট অফ। আলো নেই, মাঝরাতে কারেন্ট অফ। ড্রয়ার খুলে মোমবাতি বার করে আগুন ধরায় সে। লাল হলুদ আলোয় মুখটা অদ্ভুত দেখায় তার। মোমবাতি হাতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসে চৈতি। শব্দটা ক্রমশ স্পষ্ট, জোড়া পায়ে হাঁটার মতো, কিন্তু টেনে হিঁচড়ানোর সুরও মিশে আছে তাতে। রিতুলদা, আজ তো সেই দিন,
প্রতি বছর যেদিন উনি একা থাকেন আমাকে কাজের মাসি বলেছিলেন। কেন কেন আজকের দিনে? দরজার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। চৈতি দরজার কাছে যায়। ভিতরে তাকাতেই সজোরে হাওয়া বয়ে যায় এবং মোমবাতিটা নিভে যায়। ও মা গো, নিভে গেল। কিন্তু ভিতরে থাকা আলো আসছে। তাহলে ভিতরে কেউ আছে? চৈতি দরজাটা হালকা করে খোলে। দেখে রিতুল দাঁড়িয়ে পিছন ফিরে, সাদা ধুতি, খালি গা, হাতে কিছু একটা জিনিস যেটা রক্তে ভেজা। চারপাশে 3টে বড় বড় ফ্রেম, প্রতিটি ফ্রেমে মৃত মানুষের ছবি। তুই উঠে এলি? জানিস না আজকে রাতটা আমার? আজ আমার পাপের দিন। এই ছবিগুলো কার? তোমার হাতে এগুলো কি? আমি ওদের মেরেছি চৈতি, যারা আমার পথ আটকাতে এসেছিল, যারা আমার জীবনে বিষ ঢেলেছিল। প্রত্যেকটা বছর এই দিনটা আমি ওদের মুখোমুখি হই। ক্ষমা চাই না, শুধু ওদেরকে মনে করিয়ে দিই যে আমি ক্ষমাহীন। এই যে বলির রক্ত। দেখতে পাই চৈতি রিতুলের সামনে একটা ছাগল ছানা। আজই তো দেখেছিল কাজের মাসিটাকে এই ছাগল ছানাটাকে ঘাস খাওয়াতে। তুমি তুমি খুনি? খুনি নই, ন্যায়কারী। প্রতি বছর যাদেরকে মেরেছি তাদের আত্মাহুতির জন্য একটা করে পশু বলি দিয়ে আমি তুষ্টি লাভ করি। পুলিশের হাতে কিছু ওঠেনি, প্রমাণ নেই। তোরা ভাবিস আমি বড় ব্যবসায়ী, ভদ্রলোক। তুইও তো ভাবিস আমি তোর ভরসা। চৈতির চোখে জল। আতঙ্ক আর বিশ্বাসের পতন হয় একই সাথে। ঝড়ের মতো হাওয়া ছাদে ঢোকে, ফ্রেমে পড়ে, ফ্রেমের কাছে ফাটল ধরে। একটা ছবির দিকে তাকিয়ে আছে চৈতি, একটি নারীর মুখ, যার গালে একটুখানি তিল। এই যে দেখতে পেয়েছিস? এই মহিলা এ তো মাধবীদি। তুমি বলেছিলে দুর্ঘটনায়। সত্যিটা কখনো দুর্ঘটনা হয় না চৈতি, সত্যি হয় পাপের ছায়া। চৈতি ছুটে নেমে আসে সিঁড়ি বেয়ে। পেছন দিকে শোনা যায়, তুই চাইলে এখনো এখান থেকে পালিয়ে যেতে পারিস চৈতি। কিন্তু জানিস তো, যারা আমার পথ ছেড়ে চলে যায় তারা বেশি দিন বাঁচে না। চৈতির চোখে জল, তার গলা শুকনো। সে জানে এখন পালালে সে আর বাঁচবে না, কিন্তু থাকলে। চৈতি কাঁপতে কাঁপতে নিচে নেমে আসে। তার কাছে কোনো উপায় নেই। বস্তাবন্দি জামা কাপড় নিয়ে কাকা কাকির বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে রাতে। দরজায় কড়া নাড়ে। কাকিমা একটা কথা বলি প্লিজ। আমি আর বাবুর বাড়ি থাকতে চাই না। ওদের বিয়ে করার সিদ্ধান্ত ভুল। দেখো। চুপ কর, মুখ খুলিস না। কি বলবি তুই? তুই আমাদের মান ইজ্জত রাখলি? লোকে বলে তুই বাবুর বাড়ি বউ হয়ে থাকিস, এখন বলছিস ভুল করেছিস, প্রেম করেছিস, পালিয়ে বিয়ে করেছিস। আমাদের মুখ দেখাবার আর জো রাখিসনি। আমার ভুল হয়েছে কাকিমা, আমি শুধু একটু নিরাপদ আশ্রয় চাই, আমার একটু দয়া করো, বলে চৈতি। তুই ফিরে এলে চলবে? আমাদের সমাজে মুখ দেখাতে হয় তো আমরা পারবো। তুই মেয়ে হয়ে আর মেয়েদের মতো থাকিসনি। ঘরের কাজ ছেড়ে বই নিয়ে পড়তে চাস, বাবুর বাড়িতে বিয়ে করতে চাস, বাবুর সঙ্গে শোয়া করিস, আবার এখন পালাতে এসছিস। আমাকে তোমরা ফিরিয়ে দিচ্ছ, আমি কোথায় যাব? যার সঙ্গে থেকেছো তার ঘরেই থাকো, আমাদের সংসারে ঠাঁই নেই বাবা। তুই আর এখানে দাঁড়িয়ে থাকিস না তো, লোকে জানলে মান সম্মান যাবে। চৈতি আবার ফিরে আসে রিতুলের বাড়িতে। রিতুল তখন ঘরেই বসে। গভীর রাত কেটে ভোরের আলো ফুটেছে যে। ফিরে এলি? হ্যাঁ, আমার তো যাওয়ার জায়গা নেই। তোকে বলেছিলাম তুই পালিয়ে যা, প্রেমিকের সঙ্গে পালাতি, গেলি না। এখন তোর বাড়ির লোকই তোকে ফিরিয়ে দিল। আমি তখনও বলিনি তুই যেই দিন মাটিতে পড়বি আমি ঠিক ঠিক তোকে তুলে নিয়ে আসবো। কিন্তু যেই দিন তুই বৃষ্টির জলের ধারায় ভেসে যেতে চাইবি সেই দিন আমি আর বাধা দেব না। তোমার কথাই ঠিক। যাই হোক, এখান থেকে এই বাড়ি তোর, তবে মনে রাখবি এখানে থাকলে আমার নিয়মে চলতে হবে। হ্যাঁ, কোনো কথায় কোনো প্রতিবাদ করা চলবে না। আমি যেটা ভাবি সেটাই ঠিক। তুই তো শুধু মাধবীকে দেখেছিস, এর আগে আরো অনেকেই ছিল। প্রত্যেকেই আমার জীবনে এসে আমাকে ধোঁকা দিয়েছে, সরে গেছে আমার জীবন থেকে।
ছোটবেলা থেকে আমি যেই পথে হেঁটেছি সেই পথে শুধু কাঁটা এসেছে, আর আমি শুধু পথ বদল করেছি, কিন্তু আর নয়। এবার আমি যেই পথে হাঁটবো সেই পথ শুধু আমার একার, বরং আমার পথে যে কাঁটা হবে সেই কাঁটাকে আমি উপড়ে দিতে জানি। চৈতি প্রচণ্ড ভয় পায়। সে শুধু সম্মতিসূচক মাথা নাড়ে, তার চোখে তীব্র আতঙ্ক। সন্ধ্যে 7:47। বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ। সারাদিন চৈতি বিছানা থেকে উঠতে পারেনি মাথা যন্ত্রণায়। কিছুক্ষণ আগেই উঠেছে, সে স্নান করতে গিয়েছে। স্নানঘর থেকে ভেজা চুল মুছতে মুছতে বেরো এসে। এখন আবার কে এলো? ভর সন্ধ্যেবেলায় কে? ঋতুলটা তো বাইরে নেই। বাড়ির গেট খুলে দেখা যায় এক ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, হাতে একটি মাঝারি আকারের পার্সেল, পরনে ইউনিফর্ম, চোখটা কেমন অবিশ্বাসে পূর্ণ। এক্সকিউজ মি, অর্ডার ছিল একখানা ইম্পোর্টেড পোর্টেবল প্রিন্টার, কিন্তু গুদাম থেকে ভুল করে কিচেন হিটার পাঠানো হয়েছে। আমি রিটার্ন নিতে এসেছি। বাবু ফোন করেছিলেন। আপনি বাবুর সাথে কথা বলেছেন? হ্যাঁ, উনি ফোনে বলেছিলেন রিটার্ন নিতে সন্ধেবেলায় এসো। একটু তাড়াতাড়ি এলেও উনি নিজেই বলেছিলেন চাই না কেউ তখন ঘরে থাকুক। এই কথাটা একটু অদ্ভুত লেগেছিল, তাই। আমার মনে হচ্ছে আপনি কাল সকালে এলে ভালো হতো। উনি তো ঘরেই আছেন, তবে ঘুমিয়ে পড়েছেন বোধহয়। আচ্ছা, আপনি বসুন, আমি বরং একটু দেখি ভেতরে গিয়ে নাকি। চৈতি ঘরের ভেতরে যায়। তখন ঘরের কাজের লোকেরা প্রায় সমস্ত কিছু গুছিয়ে টুছিয়েই রাখে। দিদি, ডেলিভারি বয় এসেছে বাবুর অর্ডার রিটার্ন নিতে। আপনি কিছু জানেন দিদি? মাধুরী চোখ তুলে তাকায়, নিচু গলায় বলে, আমি এসব জানি না। বাবু যা করেন নিজের মতো, কিন্তু আমার তো মনে হয় না। আপনি এতদিন ধরে কাজ করছেন, একটা কথাও বলেন না। চুপ করো তো, বেশি প্রশ্ন করো না। এই বাড়িতে মুখ বন্ধ করে থাকতে হয়, কারণ সবাই জানে সবারই যে মুখ খোলা বারণ। মানে আপনারাও ভয় পান? ভয় না, এই বাড়িতে ভয় শব্দটা পুরনো। এখন সবাই শুধু বোঝে চুপচাপ কাজই করো, না জানলেও না জানার ভান করো, দেখলেও অন্ধ হয়ে যাও। আপনারা কেউ কিছু বলেন না কেন? আমি কাল ওপরের ঘরে যা কিছু দেখেছি, যা কিছু শুনেছি, দম বন্ধ করা সেই শব্দ আপনারা শুনতে পান না? বাড়িটা বড়, শব্দ অনেক রকমের হয়। সাবধান চৈতি, প্রশ্ন করতে করতে যদি হঠাৎ একদিন নিজেই প্রশ্ন হয়ে যাও। চৈতি নিজের ঘরে বসে আছে, ডেলিভারি বয়কে বলে এসেছে আপনি কালকে আসুন। জানলার ফাঁকে বাইরের অন্ধকারে তাকিয়ে, এই বাড়িতে কিছু একটা আছে। বাবু যেই দিন ওই বেশে আমি বুঝেছি, শুধু বিয়ে না, এটা একটা ফাঁদ। কেউ মুখ খুলছে না, সবাই কিছু না কিছু জানে। আমি এখানে একা, আমি আসলে বন্দি। তার চোখে জল চলে আসে। দরজার বাইরে কেউ হেঁটে হেঁটে যায়, পায়ে ঘষার শব্দ হয়। চৈতি দ্রুত বাতি নিভিয়ে জানলার পাশে দাঁড়িয়ে কাউকেই দেখতে পায় না। পরের দিন, মাসি আমাকে একটু সাহায্য করবে? সুনন্দা মাসির কাছে আসে। সুনন্দা দীর্ঘদিন ধরে রান্না করছে বাবুর বাড়িতে। এই বাড়িটা, মানে আমার নিজের গ্রামে একজন পুলিশ কাজ করে, আমি তার সাথে কথা বলতে চাই। আমি কিছু জানি না, আমি কিছু শুনিও নি দেখিও নি, তুমি ভুলে যাও। তাহলে তাহলে সেই দিন যে রক্তের দাগ জল দিয়ে যায় না চৈতি, মাথায় রাখিস। রাত 1:04। এই বাড়িতে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ক্ষণ চৈতির কাছে 1000 বছরের সমান। বাড়ির সব আলো নিভে গেছে, অন্ধকারের ভিতর ঝিমোচ্ছে চারিদিক। শুধু টিকটিকির ডাক আর মাঝে মাঝে জানলার কাছে ধাক্কা খাচ্ছে হাওয়ায় ওরা শুকনো পাতার কর্কশ শব্দ। ঘুমিয়ে পড়েছে বাড়ির সব কাজের লোক, কেয়ারটেকার, এমনকি রাঁধুনি। ঘুমোয়নি শুধু চৈতি। সে ঘরের এক কোণে পাথরের মতো বসে, মানে বরাবর মনের ভেতরে তার ঘুরে বেড়াচ্ছে ওই ডেলিভারি বয়টার মুখ। ডেলিভারি দিতে এসে যেভাবে তাকিয়েছিল, তার চোখ পড়তে আচমকা মুখ ঘুরিয়ে নিয়েছিল, সেটাই ছিল একটা আতঙ্কের ছাপ। সেই রাতে হঠাৎ কিছু যেন তাকে ঠেলে দেয়, পা চলে যায় সোজা ঋতুলের ঘরে। চৈতি ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতরে আলো জ্বলছে না, একটা মোমবাতি ধুঁ ধুঁ করে জ্বলছে। দরজা খোলা, নিঃশব্দে ভেতরে ঢুকে চৈতি। বাবু, আমি আপনার পা ধরি, আমাকে এইভাবে রাখবেন না। আমি সমাজে নিজের একটা নাম চাই, আমি আপনাকে চাই বিয়ে করতে। বিছানায় আতশোয়া ঋতুল কিছুক্ষণ তাকিয়ে থাকে,
মোমবাতির আলোয় চৈতির চোখে জল আর ঠোঁটটা কাঁপছে, মুখে চরম ক্লান্তি আর আতঙ্ক। তুই জানিস কি বলছিস? আমি কে, কি করেছি, তুই তো সবটাই জানিস। জানি, তবে সবটা জানি না ঠিক, আন্দাজ করতে পারি। কিন্তু আপনার আশ্রয় পেয়েছি আমি। আপনি আমাকে নাম দেননি ঠিকই, কিন্তু ছাড় তো দিয়েছেন। চৈতি হঠাৎ ঋতুলের পায়ের কাছে বসে পড়ে, আঁচলে মুখ ঢাকে। চৈতি বলে, তারা বলে আমি চরিত্রহীন, আমি নাকি কাজ করে আপনার মন ভোলাতে চাই, আমি নাকি বাড়ির কাজের লোকের মতো। আপনি অন্তত একটা নাম দিন বাবু, আমাকে এই অপবাদ থেকে বাঁচান। ঋতুল কিছু বলে না, অনেকটা সময় চুপ করে থাকে। তারপর হঠাৎ চৈতির মাথায় হাত রাখে। সেই ছোঁয়া থেকে চৈতির ভেতরে একটু সাহস আসে, সে মাথা তোলে। ঋতুল বলে, তোর গন্ধটা কোথায় যেন খুব চেনা, এক সময় আরেকজনের শরীর থেকে এসেছিল এই গন্ধ। চৈতি হতবাক হয়ে থাকে। ঋতুল চৈতির গাল স্পর্শ করে, চোখ দুটো নরম হয়ে আসে, কিন্তু তখনই কিছু একটা থমকে যায় ভিতরে। তুই জানিস না চৈতি, আমার জীবনে যত মেয়ে এসেছে তারা কেউ শান্তি দেয়নি আমায়। আমি এখনো ছিন্ন ছায়া নিয়ে ঘুরি। তোর ছায়া কি সত্যি, না তুইও কেবল আরেক ভূত? আপনার ছায়া আমায় পুড়িয়ে ফেলুক, কিন্তু আমি পালাবো না। ঋতুল ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চৈতির কাঁধে হাত রাখে। দুইজন দাঁড়িয়ে থাকে ঘর ভর্তি নিঃশব্দ আলোয়। হাওয়া জানলার ফাঁকে গলে ঢোকে, বাতাসে মিলিয়ে যায় পুরনো অভিমান, জন্ম নেয় নতুন এক কিছু। ঋতুল চৈতিকে জিজ্ঞাসা করে, তুই আমায় ভালোবাসিস? চৈতি অনেক দ্বিধার সাথে হ্যাঁ বলে। ঋতুল চৈতির ঠোঁটে চুমু খেতে যায়, তাই নিজেকে আরো কাছে নিয়ে আসে। সে বুঝতে পারে চৈতি ভয় পাচ্ছে। জীবনে ঋতুল অনেক নারীর সঙ্গে এসেছে, কিন্তু প্রতিটা নারী তাকে ঠকিয়েছে। প্রথম জীবনে ঋতুল টাকার পেছনে ছুটেছিল, আর এখন সে একজন মানুষের পেছনে ছোটে যে তার উপযুক্ত সঙ্গী হবে। ঋতুল বলে, দেখ আমি তোকে সব দেব, তুই শুধু আমাকে তোর চরিত্রটা দিস। আমি বিয়ে করব সসম্মানে। আমি কখনো কাউকে ঠকাইনি রে, তুইও ঠকাস না। তবে আমার পথের কাঁটাকে কিন্তু আমি উপড়ে ফেলি, তাই নিজের পথ পরিবর্তন করিস না তুই। নিঃশ্বাস চেপে রাখার মতো স্তব্ধতায় চৈতি নেমে আসে নিচে, ধীরে ধীরে ঋতুলের ঘর থেকে। ওর চোখটা ভিজে আছে, ঠোঁট কাঁপছে, হাতের তালুতে শক্ত করে ধরে রাখা ছোট্ট সেই কাগজের টুকরোটা, নম্বরটা সেই ডেলিভারি বয়। চুপি চুপি নিচে নেমে আসে। এসে সিঁড়িতে পা রাখার শব্দ যেন ধরা পড়ে না এই নিস্তব্ধ রাতে, ঠিক সেইভাবেই নামে। রান্নাঘরের পাশে ছোট্ট বেসিন ঘরে ঢুকে দরজাটাকে টেনে দেয়। ওর হাতে ফোনটা, ঋতুল দিয়েছিল ওকে ফোনে কথা বলার জন্য, কিন্তু দুদিন ধরে ঋতুল এই ফোনটা নিজের কাছে রেখেছে। সেই ফোনে ডায়াল করে ও। ওপাশ থেকে সেই ছেলেটি বলে, কে? আমি আমি চৈতি। তুমি সেই দিন বলেছিলে না যদি বিপদে পড়ি, মনে আছে? হ্যাঁ, মানে সেই ওই বাবুর বাড়ি থেকে। হ্যাঁ, তুই কোথায় আছো এখন? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। চৈতির গলা যেন ফেটে আসে, সে ঠোঁট কামড়ে কান্না আটকায়। ও আমায় বিয়ে করতে চায়, বলেছে সম্মানে রাখবে, কিন্তু আমি জানি ও একটা ভয়ঙ্কর মানুষ। আমি ওর ভেতরে জমে থাকা সেই পাষণ্ডকে দেখেছি, বিশেষ করো আমি ভয় পাচ্ছি। এক কাজ করো, জানলার পাশে থাকা চৌকাঠের নিচে একটা ফাঁকা জায়গা আছে, আগে সেখানে গিয়েছিলাম আমি, তোমাকে খেয়াল করেছিলাম। ওখানে কিছু রাখো, আমি পৌঁছে যাব। আর কোনো ক্লু থাকলে আমাদের বেরোনোতে সুবিধা হবে। চৈতি ফোনটা কেটে দেয়, জানলার পাশে মাথা ঠেকে নিঃশব্দে কাঁদে। পরদিন বাড়িতে ঋতুল উঠোনে দাঁড়িয়ে গরম চা খাচ্ছে, মুখে এক অদ্ভুত প্রশান্তি। মনে মনে ভাব চৈতিকে নিয়ে আবার নতুন করে পূর্ণ সংসার গড়ার। এমন সময় কাজের মেয়েটি এসে বলে, চৈতি সকাল থেকে নেই বাবু, ঘরেও নেই। মানে কোথায় যাবে সে? ঋতুল তড়িঘড়ি ঘরের সব জায়গা খোঁজে, শেষে জানলার ধারে চৌকাঠের নিচে পড়ে থাকা কাগজের টুকরো দেখে থমকে দাঁড়ায়। কাগজে লেখা, আমি পালাচ্ছি, এইবার আমি ঋতুলকে উলঙ্গ করে সবার সামনে আনবো। ঋতুল, তোমার প্রত্যেকটা অপরাধের বিচার হবে, সময় এসেছে। কলকাতার শহরে এক সাংবাদিক সম্মেলনে মঞ্চে এক তরুণী মাথা নিচু করে বসে, চারপাশে ক্যামেরার ঝলকানি, আর পাশে বসে আছে এক মহিলা অ্যাডভোকেট এবং মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি।
সংবাদ পাঠক বললেন, আজ এই মঞ্চে এমন একজন তরুণী উপস্থিত যিনি শিল্পপতির অন্ধকার জীবন তুলে ধরতে চলেছেন। আপনারা সকলে প্রস্তুত থাকুন, কারণ এই বক্তব্য হয়তো এই শহরের সবচেয়ে অন্ধকার অধ্যায়কে উন্মোচিত করবে। ক্লিক ক্লিক ক্যামেরার শব্দ। চৈতি ধীরে ধীরে মুখ তুলে মাইকের দিকে তাকায়, বলে, আমি চৈতি। আমি একজন গৃহকর্মী ছিলাম ঋতুলের বাড়ি। আমার সঙ্গে যাহা করেছে তা শুধু আমার নয়, অসংখ্য মেয়ের সঙ্গে হয়েছে, কিন্তু কেউ মুখ খুলতে পারেনি, কারণ মুখ খোলার আগেই তারা শেষ। আপনি কি অভিযোগ করছেন স্পষ্ট করে বলুন। ঋতুল মল্লিক একজন সিরিয়াল কিলার, যে নিজের পথে সব বাধা পেয়ে মানুষ খুন করতে পর্যন্ত পারে। তার বউ ছিল অনেকগুলো, সকলেই মৃত। তার খুনের পেছনে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি পালিয়েছি সেই বাড়ি থেকে। রাতের অন্ধকারে তার ছোঁয়ায় দগ্ধ হয়ে আমি বাঁচতে চেয়েছিলাম, আমি লড়তে চাই। শব্দের মধ্যেই বিষ ছিল। চারিদিকে হইচই ওঠে। সাংবাদিক বললেন, আপনার কাছে প্রমাণ আছে? চৈতি একটু থেমে বলে, তার ভয়েস রেকর্ডিং, মোবাইলে কিছু ছবি, আর তার সেই কুৎসিত প্রস্তাবের অডিও রেকর্ডিং, যেখানে সে বলে, আমি আমার পথের বাধা সহ্য করি না, তাকে উপড়ে ফেলি। সবার মুখ থমকে যায়। সেই দিনকার কনফেশন রেকর্ড হয়ে গিয়েছিল। ঋতুল একা বসে, খবরে চৈতির ছবি, কথা, ভিডিও ফুটেজ। চোখের পাতা কাঁপে না ওর, শুধু হাসে। তুই কি ভেবেছিলি তোকে ভালোবাসি? হ্যাঁ, কিছুটা করেছিলাম, কিন্তু ভালোবাসা যখন বিশ্বাসঘাতকতায় পরিণত হয় তখন সেই ভালোবাসা ছাই হয়, আর ছায়ের নিচে চাপা আগুন থাকে। চৈতি। হঠাৎ পিছন থেকে এক মহিলা কণ্ঠস্বর, তুমি কি এখনো আগুনের নিচে ছাই খোঁজো ঋতুল? ঋতুল আচমকা চমকে তাকায়। তুমি এখানে কি করছো? সেই নারী হাসে, বলে, তুমি কি ভেবেছিলে মরে গেছি? আমি তো মরিনি, ফিরে এসেছি তোমার শেষ কাফিনে একটা পেরেক ঠুঁকতে। সুন্দরী এক তরুণীর ভয়ঙ্কর চেহারা, চোখে আগুন, ঠোঁটে তাচ্ছিল্য। ঋতুল বলে, তন্নি? হ্যাঁ, তোমার গ্রামের প্রথম স্ত্রী, যে একদিন হারিয়ে গিয়েছিল, অথচ তুমি খোঁজনি, কারণ তুমি জানতে আমি সব জানি। তুমি আমায় ক্ষেতের মাঝখানে নিয়ে আগুনে পুড়িয়ে সেই ছাই উড়িয়ে দিয়েছিলে। আমি এসেছি এখন মিডিয়া, আইন, সমাজ সব কিছু নিয়ে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আমার বাবাই তোমার পথের প্রথম কাঁটা হয়েছিল। বাবা বুঝতে পেরেছিল 50,000 টাকা তুমি জোর চুরি করেছ। বাবা সব প্রমাণ পেয়েছিল। তুমি বাবাকে আমাকে বিয়ে করার টোপ দিয়ে আমার সবটা গ্রাস করেছিলে। তন্নি। ঋতুল একা, কিন্তু সে হাল ছাড়ে না। তন্নিকে নিজেই মারতে উঠে আসে। হঠাৎ তার পিছনে একটা ভয়ঙ্কর রেকর্ডিং বেজে ওঠে। আমার পথ আমি নিজেই বানাই, বাঁকা পথে চলি না, বরং যে বাধা দেয় তাকে আমি উপড়ে ফেলি। দুঃস্বপ্ন ভেঙে উঠে পড়ে ঋতুল। ঘেমে গেছে সে। পরপর এতগুলো বিয়ে, এতগুলো নারীর সঙ্গে বিশ্বাসঘাতকতা। না, সে তো বিশ্বাসঘাতকতা করতে জানে না, সে তো পথ খোঁজে নিজের। ঋতুল দাঁড়িয়ে। চৈতির চোখেও আজ কোনো ঘুম নেই। বারবার সেও দুঃস্বপ্নে জেগে উঠছে ঋতুলের। এই মাত্র ঘুমটা ভেঙেছে চৈতির। আগামীকাল সকালে তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। ঋতুলকেও হয়তো ধরে আনা হবে। হঠাৎ দরজায় ঘন্টাটা বেজে ওঠে। চৈতি মনে করল অভিজিৎ ফিরল বুঝি। দরজার ঘন্টাটা বেজে উঠেছে। অভিজিৎ সেই ডেলিভারি বয়। সেই দিন অভিজিৎ চৈতির চোখে মুখে কিছু একটা দেখেছিল। বলেছিল, স্যারকে ডেকে দিন না, আমি বসছি। হ্যাঁ, উনি আসলে ঘুমোচ্ছেন, আসলে রাত জেগে কাজ করেন। একটা কথা বলবেন ম্যাডাম, এই গোটা বাড়িটা কেমন যেন ছন্ন ছাড়া, শহরের একেবারে বাইরে। বাবুর নাকি অনেক সম্পত্তি ছিল, বউ ছিল, সব নাকি বেঁচে পড়তে এসেছে। এও নাকি শুনেছি ওখান থেকে নাকি আজকাল নরকঙ্কাল আবিষ্কার হয়। বাবু তো ভাইরাল হয়ে গেছে। এরপরে চৈতির মাথায় বুদ্ধিটা এসেছিল। সে বলেছিল, তুমি আমার সঙ্গে একটু চায়ের দোকানে দেখা করবে? এত রাতে? মানে হ্যাঁ প্লিজ, দরকার আছে একটু। রাতে চৈতি দরজা খোলে। যেই রকমটা অভিজিৎকে সে বুঝিয়ে দিয়েছিল, অভিজিৎ সেই রকমই কাজ করেছে। এতদিন ধরে বাবুর বিক্রি করা সমস্ত বাড়ি থেকে অনেক তথ্য জোগাড় করেছে। সে কতগুলো খুন করেছে তারও প্রমাণ আছে তার কাছে।
তবুও এত রাত কেন করলে? কথা শেষ করতে পারে না চৈতি। দরজা খুলতেই একটা বীভৎস দৃশ্য। দরজার বাইরে অভিজিতের মাথা কাটা দেহটা পড়ে আছে, রক্তে ভেজা তার মুখ, আর ঠিক পাশে দাঁড়িয়ে রিতুল। তার হাত এখনো জ্বলছে ওই রক্ত মাখা রডে। না না, তুমি এটা করতে পারো না। সবাই আমাকে ঠকায় চৈতি, আমি তোকে বিশ্বাস করি না। তুমিও করনি, তুমি পালাতে চেয়েছিলে না? চৈতি দরজা বন্ধ করে দেয়। বারবার সে নিজেকে আটকে রাখতে চায়, তার গলার স্বরটাকে, কিন্তু সে শুধু একটি শব্দেই রিতুলের হাত থেকে বাঁচতে পারে। তুমি পাগল হয়ে গেছো, তুমি খুনি, আমি বাঁচতে চাই। সবাই দরজা বন্ধ করে দেয় চৈতি। তুমিও দিলে। দেয়ালে পিঠ ঠেকিয়ে চৈতি দাঁড়িয়ে থাকে। সে বলে, তুমি সত্যি পাগল হয়ে গেছো, তুমি এখন আমাকে মারতে এসেছো। আমি তোমায় মেরে ফেলবো। আমি পথের কাঁটা সরাই চৈতি, যেভাবে তুমি সরিয়েছো। কিন্তু আমি তোমায় ভালোবেসেছিলাম। একটা সুযোগ দাও চৈতি, একটা। এদিকে ঘরের মধ্যে রাখা সমস্ত ফাইলগুলো খুলতেই চৈতির হাতে এসে পড়ে একটা ফোল্ডার, যেখানে সব হত্যাকাণ্ডের ক্লু রাখা। রক্তমাখা জামা, পুরনো চিঠি, এমনকি নাম লেখা ছবি পর্যন্ত। চৈতির মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার ফোন তখনও বিছানার নিচে। সে আস্তে আস্তে সেই দিকে এগোয়। এক পাও নড়বে না, ওই ফোন ধরলে আমি কিন্তু আর একটা গর্ত খুঁড়বো। চৈতি দাঁড়িয়ে থাকে, নিঃশ্বাস চেপে স্তব্ধতায়। তখনই বাইরের দরজায় পুলিশ। কেউ একজন গোপনে চৈতির ফোনে পাঠানো ভয়েস রেকর্ড শুনে থানায় খবর দিয়েছে। চৈতি দরজার দিকে তাকায়। চোখ খুলে সে বুঝে গেছে এই সময় ঘনিয়ে এসেছে রিতুলের ঠোঁটের কোণে তবুও একটা হালকা হাসি। সবাই ভাবে আমি অপরাধী, কিন্তু আমি কেবল আমার পথের বাধা সরিয়েছি চৈতি। পুলিশ ঢুকে পড়ে, চৈতি বাঁচে, কিন্তু গল্প এখানে শেষ হয় না। রিতুল ধরা পড়ে, কিন্তু কয়েক মাস পর জামিনে ছাড়া পেয়েছেন কোটিপতি ব্যবসায়ী রিতুল। তার বিরুদ্ধে খুনের কোনো প্রমাণ সঠিকভাবে পাওয়া যায়নি। আপাতত ছাড়া পেয়ে নিজ বাসভবনে ফিরে গিয়েছেন। সংবাদ চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা পেপারে ওই একটাই খবর, রিতুলের খবরটা। তবে পত্রিকাটা পড়তে পড়তে হাতটা কেঁপে উঠেছিল চৈতির। বর্তমানে চৈতি উড়িষ্যাতে আছে, তার দুঃসম্পর্কের এক দিদির কাছে। সে পড়াশোনা করছে নতুন করে, কিন্তু অতীতের ফেলে রাখা ইতিহাস আবার বুঝি চৈতির জীবনে ফিরে এলো। চৈতির কাছে আজ একটা চিঠি এসেছে, জেলের ভিতর থেকে লেখা। তুই ছিলি আমার শেষ বাধা, তুইও তোর মতো করে খেলা খেলেছিস, তবে খেলা এখনো শেষ হয়নি। পথের বাধা আমি যে সরিয়েই ছাড়ব, রিতুল। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।